বা রাজনীতি সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আমাদের এখানে যে প্রশ্নগুলো ফেস করতে হয়, সমস্ত নিয়ম সংক্রান্ত বিষয়গুলোকে আমাদের জাস্ট একটু ঠিকঠাক করে জেনে নেওয়া, বুঝে নেওয়া, তাতে করেই কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। নিয়ম কানুন তো সব কিছু একই রেখে দিলে চলে না, নিয়ম কানুনেরও বদল আনতে হয়। নমস্কার, ওয়েলকাম টু বিএসএসিআই। কম্পিটিটিভ এক্সামের জিকে ক্লাসের আরও একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। সেই ইন্ডিয়ান পলিটির প্রথম ক্লাসে আমি সিলেবাস এবং কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে রেলওয়ে রিক্রুটমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে সেগুলোর প্রিপারেশনটা একদম ঠিকঠাকভাবে চলতে পারে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে ইন্ডিয়ান পলিটির যে অংশটা কম্পিটিটিভ এক্সামে জেনারেলি থাকে, সেটা খুব ছোটই একটা অংশ, কিন্তু পুরো অংশটা যদি আমরা খুব বুঝে নিয়ে মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু ব্যাপারটা ভীষণ ইজি। কারণ কি, এই যে কনস্টিটিউশন বা রাজনীতি সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আমাদের এখানে যে প্রশ্নগুলো ফেস করতে হয়, সেগুলো কিন্তু আমাদের চারপাশেই ঘটছে বিভিন্ন ঘটনা, যদি আমরা সেগুলোকে ঠিকঠাকভাবে খেয়াল করি। এবং যে নিয়ম বা আইন মাফিক আমাদের পুরো দুনিয়া, পুরো সমাজ চলছে, সেই সমস্ত নিয়ম সংক্রান্ত বিষয়গুলোকে আমাদের জাস্ট একটু ঠিকঠাক করে জেনে নেওয়া, বুঝে নেওয়া, তাতে করেই কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। এবং জানিয়ে রাখি যে এই সেগমেন্টে প্রশ্ন যে খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে কিছু আসে তা কিন্তু না। শুধু আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমরা পুরো বিষয়টাকে এমনভাবে জানবো যেন আমাদের মধ্যে কনসেপ্টটা একদম স্বচ্ছ হয়ে যায়, সেখানে যেন কোনো রকমভাবে কোনো প্রশ্নচিহ্ন না থাকে, তাহলে আমরা কনফিডেন্টলি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো। প্রথমেই সিলেবাসে যেটা থাকে সেটা হচ্ছে সংবিধান। ভারতের সংবিধান, আমরা স্বাধীনতা অর্জন করলাম এবং সেই স্বাধীন একটা দেশের নিয়ম কানুন আইন যে বইতে লেখা থাকে সেটা হচ্ছে এই সংবিধান। এই সংবিধান বই কবে থেকে লেখা শুরু হলো, কতদিন ধরে লেখা হলো, কারা কারা লিখলেন এবং কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা কোন কোন অংশ সেখান থেকে নিলাম, সবটা নিয়ে কিন্তু সংবিধান সংক্রান্ত ধারণা, যেটা থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে থাকে এবং এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবং এই সংবিধান যারা লিখলো, সেই যে ডিপার্টমেন্ট বা সেই যে মানুষের দল, সেটাকে বলা হচ্ছে গণপরিষদ। সেই গণপরিষদ গঠন যে করা হলো সংবিধান লেখার জন্য, সেখানে মেম্বার কারা কারা ছিলেন, কারা ছিলেন একদম প্রথম থেকে ছিলেন, কারা পরবর্তীকালে যুক্ত হলেন, এবং সভাপতি কে ছিলেন, কতগুলো অধিবেশন বসেছিল, সবটা নিয়ে কিন্তু গণপরিষদ নিয়ে আলোচনা, যেটা আমাদের জানতে হবে। এবং তারপরে গিয়ে খুব গুরুত্বপূর্ণ যেটা অংশ সেটা হচ্ছে মৌলিক অধিকার, যেটা আমরা প্রত্যেকটা নাগরিক, ভারতবর্ষের নাগরিক, আমরা আমাদের যে মৌলিক অধিকারগুলো ভোগ করি, সেই কী কী মৌলিক অধিকার আমাদের রয়েছে, সংবিধান আমাদের কী কী মৌলিক অধিকার দিয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। এবং শুধু অধিকার ভোগ করব তাই বললে হবে না, আমাদের কিছু কর্তব্যও করতে হবে, এবং পার্টিকুলার বেশ কিছু কর্তব্যের কথা কিন্তু সংবিধান বলে দিয়েছে। সেই কর্তব্য কি কি আমাদের করা উচিত সেটা আমরা অবশ্যই জানবো, এবং কর্তব্য থেকে এবং অধিকার থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এই জায়গাটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। কেমন? এরপরে আমরা পাচ্ছি ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, যারা কিনা এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের শাসনতান্ত্রিক প্রধান হিসেবে রাষ্ট্রপতি ঠিক কী কী কাজ করছেন, রাষ্ট্রপতির নির্বাচন কীরকম করে হচ্ছে, রাষ্ট্রপতিকে যদি বহিষ্কার করতে হয় তার প্রসেস কীরকম, তিনি কোন কোন ক্ষেত্রে তার কী কী ক্ষমতা আছে, তিনি কী কী নিয়মকানুন পাল্টে দিতে পারেন, সবটাই কিন্তু আমরা জানবো। এবং এগুলো সংবিধানের ঠিক কোথায় কোথায় কত নম্বর ধারায় লেখা আছে সেগুলো আমাদের জানতে হবে। তার সাথে উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি যদি কোনো কারণে অসুস্থ হন, রাষ্ট্রপতি যখন নেই, তার পদ যখন শূন্য, তখন সেই কাজগুলো কেমন করে কে সামলাচ্ছে, সবটাই কিন্তু আমাদের পড়তে হবে। এবং তারপরে আসি প্রধানমন্ত্রীর জায়গাতে। প্রধানমন্ত্রী, যিনি একেবারে শাসনতান্ত্রিক প্রধান হয়ে আমাদের পুরো দেশ চালাচ্ছেন, তার এই পুরো কর্মকাণ্ডে তাকে সহায়তা করছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা। এরা কিভাবে নির্বাচিত হচ্ছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু, প্রধানমন্ত্রীর কাজ কতটা, এবং কোন ধারায় সে সম্পর্কে সব কিছু লেখা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্বাচন সংক্রান্ত ধারণা এবং তার দল গঠন থেকে শুরু করে এভরিথিং আমরা কিন্তু জানবো। এবং একজন ভারতীয় নাগরিক হিসেবে এগুলো কিন্তু আমাদের এগুলো জানা অবশ্যই উচিত। আজকে আমরা পড়তে এসছি বলে জানবো তা কিন্তু হওয়া উচিত না। এগুলো ভীষণ একটা সাধারণ জিনিস, যেটা ভারতীয় নাগরিক হিসেবে না জানলে আমরা যে ভোট প্রদানের অধিকারী, সেগুলোর কিন্তু ঠিকঠাক প্রয়োগ হয় না।
সুতরাং আমাদের এগুলোকে মন দিয়ে জানতে হবে। এরপর রয়েছে কেন্দ্রীয় আইনসভা এবং রাজ্য আইনসভা, অর্থাৎ কিনা এই যে আইন কানুন থেকে শুরু করে নতুন ব্রিজ নির্মাণ, নতুন স্কুল নির্মাণ, আমাদের যা যা অসুবিধা সুবিধা, কোনটা কেমন করে তার সমস্যা সমাধান করা হবে, সব কিছুই তো আলোচনা করা হচ্ছে একটা কোনো জায়গায় বসে। তো সেই কেন্দ্রীয় এবং রাজ্য আইনসভা, সেখানে কোন কোন সদস্যরা এই সমস্ত কিছু নিয়ে সবসময় ভাবনা চিন্তা করছেন, কেমন করে সেগুলো নিয়ে কাজকর্ম এগোচ্ছে, কী কী অধিবেশন হচ্ছে, কতক্ষণ ধরে হচ্ছে, জিরো আওয়ার কতটা, কোরাম কি, এই সব কিছু কিন্তু আমাদের জানতে হবে। তারপরে আসি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়। প্রত্যেকটা রাজ্যের যে এত মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই মুখ্যমন্ত্রী নির্বাচন কেমন করে হচ্ছেন, তিনি ঠিক কী কী কাজ করেন, তিনি ঠিক কী কী কাজ করছেন এবং কেমন করে করছেন, তার মন্ত্রিসভায় কে কে রয়েছেন, তাদের নির্বাচন কেমন করে হচ্ছে, এই সব কিছু এখানে আমাদের জানতে হবে। আর জানতে হবে বিচার ব্যবস্থা, অর্থাৎ কিনা একটা দেশে চালাতে গেলে ন্যায় অন্যায় থেকে শুরু করে সব কিছুই থাকে, সব কিছুর মানদণ্ড আমাদের বিচার করতে হয়। সেই বিচার, সার্বিক যে বিচার ব্যবস্থা, সেই বলে দেবে কোনটা ন্যায় কোনটা অন্যায়, এবং তার জন্য আমাদের ডিপেন্ড করতে হয় এই বিচার বিভাগের উপরে। তাই বিচার বিভাগ খুব গুরুত্বপূর্ণ একটি প্রসেস। এবং রয়েছে পঞ্চায়েতি রাজ, অর্থাৎ কিনা এই সমগ্র ভারতবর্ষের যে ক্ষুদ্রতম শাসনতান্ত্রিক একক, সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ। সেই পঞ্চায়েতি রাজ কখন থেকে তৈরি হলো, ভারতবর্ষের কোথায় প্রথম আমরা পঞ্চায়েত সিস্টেম পেয়েছি, কিভাবে পেয়েছি, কোন কোন কমিশন এখানে ছিল, এবং এই পঞ্চায়েত সিস্টেমের কটা স্তর রয়েছে, সেই প্রত্যেকটা স্তরের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিভাবে আসছেন, এই সবটা নিয়ে কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম আমাদের জানতে হবে। এই যে অংশটা বললাম গোটাটা, এটাই কিন্তু মূলত আমাদের সিলেবাস, শুধুমাত্র রেল নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। এবার আমি রেলের এনটিপিসির কয়েকটা নমুনা প্রশ্ন দেখিয়ে দেবো, যাতে করে বুঝতে সুবিধা হয় যে কিভাবে প্রশ্নগুলো আসছে। এই যে আমি বারবার বলছি, সংবিধান কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ। যে সংবিধান থেকে প্রথমেই প্রশ্নটা, যেটা কিন্তু একদম রিসেন্ট, মানে লাস্ট যে এনটিপিসি এক্সাম হয়েছিল সেখানে কিন্তু প্রশ্ন এসেছিল, ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়েছিল। অর্থাৎ কিনা যে সংবিধান, এই দীর্ঘ সংবিধান, ভারতবর্ষের সংবিধান যেটা রচনা করা হলো, তারপরে এত দিন কেটে গেছে, যুগ বদলাচ্ছে, কাল বদলাচ্ছে, নিয়মকানুন তো সব কিছু একই রেখে দিলে চলে না, নিয়মকানুনেরও বদল আনতে হয়। তাই সংবিধানের বেশ কিছু অংশ নমনীয় অংশ, সেই নমনীয় অংশকে পরিবর্তন করতে হয়, এবং যে সিস্টেমগুলো চালু রাখলে চলবে না সেগুলোকে বদল করতে হয়। ঠিক আছে, তো সেই হিসেবে সংবিধান সংশোধন বারবার হয়। প্রথম সংবিধান সংশোধন হয়েছিল 1951-তে। ঠিক আছে, এটা এখানে জানতে চাওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনে কততম লোকসভা গঠিত হয়েছিল, অর্থাৎ কিনা এই যে লোকসভা নির্বাচন এখনই আমরা যেটার মধ্য দিয়ে পেরিয়ে এলাম, সেই লোকসভা নির্বাচন যখন 2024-এ হয়েছিল, সেটা কততম নির্বাচন, সেটা ছিল 16তম সংবিধান, 16তম আমাদের নির্বাচন হয়েছিল। সরি, আমি একটু ভুল বলছি, এটা 16তম হবে না, 17তম। ঠিক আছে, 17তম সেই নির্বাচন ছিল। কেমন, সেটা ছিল 17তম নির্বাচন। আচ্ছা, নেক্সট, ভারতীয় রাজ্যগুলোর প্রধানকে, রাজ্য, হ্যাঁ, রাজ্যের প্রধান, রাজ্যের প্রধান বলতে আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন কিন্তু রাজ্যপাল। ঠিক আছে, এখানে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী নিয়ে একটা কনফিউশন আসবে, কিন্তু এখানে এটা রাজ্যগুলির প্রধান বললে রাজ্যপালই হবে, মুখ্যমন্ত্রী হচ্ছেন শাসনতান্ত্রিক প্রধান। ঠিক আছে, আচ্ছা, একটু আগে সংবিধানের মৌলিক দায়িত্বের কথা আমি বলছিলাম, যে এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের কটা মৌলিক দায়িত্বের কথা বলা হয়েছে। আমাদের মোট 11টা মৌলিক দায়িত্বের কথা সংবিধানে বলা হয়েছে। সেই মৌলিক দায়িত্বগুলো কীরকম, দু একটা উদাহরণ দিয়ে, 11খানা বলার টাইম এখানে নেই। যেরকম জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাকে মর্যাদা করতে হবে, যখন জাতীয় সঙ্গীত হবে আমরা উঠে দাঁড়াবো, সন্ধ্যার পরে জাতীয় পতাকাকে আমরা নামিয়ে নেব, এই ধরনের বেশ কিছু কর্তব্য আমাদের যেগুলো অবশ্য পালন করা দরকার, সেরকম 11খানা কর্তব্যের কথা কিন্তু লেখা আছে। আচ্ছা, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন, নেক্সট প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে জি ভি মালাভাঙ্কার।
তো ইনি ছিলেন লোকসভার প্রথম অধ্যক্ষ। এইভাবেই লোকসভার বর্তমান অধ্যক্ষ কে এবং অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর কথাও কিন্তু আমাদের জানতে হবে, রাজ্য আইনসভার জানতে হবে। এবং এইভাবে কিন্তু বিভিন্ন যে পোস্টগুলো আমরা পাচ্ছি, যেরকম বিচারপতি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আইনসভার প্রধান যিনি, এরকম বিভিন্ন সেগমেন্টের প্রধানদের নাম আমরা বর্তমান নাম এবং প্রথম নাম এই দুটো কিন্তু আমরা মনে রাখবো। তো এইভাবে যাবে আমাদের পলিটিক্যাল সায়েন্সের পুরো প্রিপারেশনটা, এবং আরও বিভিন্ন ভিডিও আমাদের এর পরবর্তীকালে আসতে থাকবে। তাই আমি অনুরোধ করব প্রত্যেককে যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গে সবসময় জুড়ে থাকতে, যাতে করে আমরা নিয়মিত যে পরীক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে আসছি এবং ক্লাস নিয়ে আসছি সেই সমস্ত তথ্য খুব তাড়াতাড়ি করে তোমাদের হাতে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।